প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা জানলে অবাক হবেন, ময়মনসিংহ বিভাগে এমন একটি রাজবাড়ি রয়েছে যে রাজ্যে কোনো প্রজার বউ যদি সুন্দরী হতো তাহলে নাকি সে প্রজার বিরুদ্ধে রাজা যুদ্ধ ঘোষণা করে প্রজার বউকে রাজবাড়িতে নিয়ে এসে তাকে ভোগ করে রাজবাড়ির পিছনের কূপে ফেলে দেওয়া হতো। সেই কূপটি নাকি আজও কালের সাক্ষী হয়ে এখনো রয়ে গেছে। আজকে আমরা রওনা দিয়েছি সেই রাজবাড়িতে। এই কূপ এবং রাজবাড়ির সম্পূর্ণ ঘটনা আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ। সাথেই থাকবেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ময়মনসিংহ বিভাগের চেচুয়া নামক একটি বাজারে। এখান থেকে সেই রাজবাড়িটি বেশি একটা দূরে না। চলেন তাহলে যাওয়া যাক। ভাই, মুক্তাগাছা যাবেন? হ্যাঁ, আচ্ছা, ওই যে মুক্তাগাছা যে রাজবাড়ি, এখান থেকে ভাড়া কত? 20 টাকা। 20 টাকা। এদিকের যে রাজবাড়ি, এটা তো মুক্তাগাছাই নাকি? এরই রাজবাড়ি। আপনি ওখানে নামাই দিবেন, ওখান থেকে হাইটে গেলে 2 মিনিট লাগবে, তাই তো? হ্যাঁ। চেচুয়া বাজার থেকে 20 টাকা ভাড়া ফুরিয়ে রওনা দিলাম। সাথেই থাকবেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। প্রিয় দর্শক, এখানে এসে অফ ক্যামেরায় এমনটাও শুনতে পারলাম, এই রাজবাড়িতে নাকি সন্ধ্যা গড়াতেই দেশের গণ্ডি পেরিয়ে বিদেশ থেকে আসতো নর্তকীরা। সন্ধ্যা নামতেই শুরু হতো সেই নীলা খেলা। শুধু তাই না, সেই নর্তকীদের জন্য নাকি আলাদা এসি রুমেরও ব্যবস্থা ছিল ওই সময়ে। আজকে সবকিছুই খোলামেলা দেখবো ইনশাআল্লাহ। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি মোহাম্মদ হিজবুল্লাহ ইসলাম থাকছি আপনাদের সাথে। ময়মনসিংহের মুক্তাগাছা অঞ্চলকে একসময় 16 হিচ্ছা জমিদার এলাকা বলা হতো। অর্থাৎ এখানে মোট 16 জন জমিদার বসবাস ও শাসন করতেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন রাজা জগৎ কিশোর আচার্য চৌধুরী। মূলত এই বাড়িটি জমিদার বাড়ি থাকলেও এখন সবাই রাজবাড়ি নামেই চিনে। ভাই, ভিতরে তো মানে যাইতে দেয়, তাই তো? হ্যাঁ, যাইতে দেয়। এমনিতে কোনো টাকা পয়সা বা টিকিট লাগে না, যতটুকু শুনছি আর কি। মনে হয় না, লাগে না। আর এই বাড়িটা কি আপনি গেছিলেন কখন? মোটামুটি ভাবে অক্ষত আছে বাড়িগুলা বা ইটগুলা আছে তো এখনো? আছে, এখনো আছে। সব কোথায় আছে? কাজ করছে তো আবার নতুন করে। কিছু কিছু রিফায়ারিং এর কাজ করছে আর কি। ওই জায়গায় নাকি একটা কুয়া আছে, মানে কূপ, এই ধরনের দেখছিলেন কি? প্রিয় দর্শক, আমরা কথা বলতে বলতে প্রায় চলে এসেছি সেই রাজবাড়িটির কাছাকাছি। সাথেই থাকবেন, রাজবাড়িতে সেই জলসাগর থেকে শুরু করে ভয়ঙ্কর কূপ সহ আরো অনেক কিছু সরাসরি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা গাড়ি থেকে নেমে হেঁটে হেঁটে রওনা দিয়েছি সেই রাজবাড়িতে। যেতে যেতে একটি কথাই মনে হচ্ছে, একটা সময় সে রাজাদের কতই না বিলাসবহুল জীবন ছিল। কালের পরিবর্তনে সবকিছুই শেষ হয়ে গিয়েছে। মানুষ ক্ষণস্থায়ী, এটাই তার প্রমাণ। প্রিয় দর্শক, রাজবাড়ির সামনে এসে ক্যামেরা অন করতে এখানে ভিডিও করা যাবে না, এমনটাই শোনা গেল। তাই ক্যামেরা অফ করে সরাসরি ভিতরে চলে আসলাম। আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেই রাজবাড়ির উঠোনে। আমার সামনে যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু করা হতো জলসা। সন্ধ্যা নামতেই শুরু হতো নীলা খেলা। ঠিক এই জায়গাটিতেই রাজা বসতেন এবং এর সামনে কিন্তু নর্তকীরা নৃত্য করতেন। দেখুন, আজকে রাজা নেই, কিন্তু জলসাগরের সেই রাজার বৈঠকখানাটি এখনো রয়ে গেছে। ঠিক এই বৈঠকখানার সামনে কিন্তু নর্তকীদের নাচার ঘর। চলেন তাহলে নর্তকীদের নাচার সেই ঘরটি দেখে আসি। ঘরটিতে যাওয়ার সময় চোখে পড়লো উপরের এই ছাউনিটি। এই জায়গার সৌন্দর্য যেন আরো অনেকটাই বাড়িয়ে তুলেছে উপরের এই ছাউনিটি। দেখুন অবস্থা, এই কাঠের মঞ্চটির উপরেই কিন্তু নর্তকীরা নাচতো। এই মঞ্চটি কিন্তু যে সেই মঞ্চ না। নর্তকীরা যখন এই মঞ্চের উপরে উঠতো তখন মঞ্চটি চারপাশে ঘূর্ণয়নের মতো ঘুরতো। আর ঠিক এই মঞ্চটির সামনে বসে কিন্তু রাজা সিংহাসন কেড়ে এই জলসা উপভোগ করত। ঠিক এই মঞ্চের পিছনেই কিন্তু মেকআপ রুম। অর্থাৎ নর্তকীরা এই মঞ্চে ওঠার আগে ঠিক এই রুমটিতে বসে মেকআপ অর্থাৎ সাজগুজ করে পরবর্তীতে মঞ্চে নিজেকে উপস্থাপন করতেন। আজও যেন কালের সাক্ষী হয়ে এই ঘরটি রয়ে গেছে।
আমার সামনে যে ঘরটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু সেই এসি ঘর। ওই সময় বিদ্যুৎ না থাকলেও এই ঘরটি এতটাই প্রযুক্তি দিয়ে বানানো হয়েছিল, ঘরটির ভিতরে সবসময় শীতল থাকতো। আর এই ঘরটিতে স্থান হতো বিদেশ থেকে আসা নর্তকীদের। দেখুন অবস্থা, ঘরটি যেন এখনো সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। এই ঘরটির দিকে তাকিয়ে বোঝাই যাচ্ছে ওই সময় সর্বোচ্চ প্রযুক্তি দিয়ে এই ঘরটি বানানো হয়েছিল। প্রিয় দর্শক, এই জায়গাগুলি কিন্তু এই রাজবাড়ির শেষের দিকে। আমি শুনেছি এই জায়গাগুলোতে নাকি এই রাজ্যের অন্ধকার অসামাজিক কাজগুলো হয়ে থাকতো। এখানের আশেপাশে রয়েছে সেই নির্যাতনের ঘরটি, যেখানে এই রাজ্যের সুন্দরী নারীদের ধরে এনে বন্দি করা হতো এবং লোকমুখে শোনা যায় এখানে নাকি একটি কূপের ভিতরে সেই নারীদের ফেলে দেওয়া হতো। প্রিয় দর্শক, আমি এখন দাঁড়িয়ে রয়েছি একটা সুড়ঙ্গের সামনে। আমি এদিকে আসো, আমি দেখাই, এটাই কিন্তু সেই সুড়ঙ্গ। এখন কালের বিবর্তনে এই সুড়ঙ্গ ভেঙে গেছে বা ভরে গেছে। কোনো এক সময় এই সুড়ঙ্গ দিয়ে নাকি সেই এখানে যে জমিদার থাকতেন বা রাজা থাকতেন, সেই জমিদার বা রাজারা যদি ওইরকম কোনো আশ্বাস পেতেন বা ওইরকম ভয়ের কোনো কিছু হতো বা কেউ তাদের যখন বিপদের সময় ঘনিয়ে আসতো, তখন কিন্তু এই গুহা দিয়েই তারা বাইরে চলে যেতেন এবং কি পালিয়ে যেতেন। প্রিয় দর্শক, আমার সামনে যে স্থাপনাগুলো দেখতে পাচ্ছেন, এই স্থাপনাগুলি কিন্তু এই রাজবাড়ির শেষের অংশের স্থাপনা। আমি শুনেছি এই শেষের স্থাপনার রুমগুলোতে নাকি গ্রামের নারীদের নিয়ে বন্দি করা হতো। দর্শক, আমার ড্রোন ক্যামেরা না থাকায় এই রাজবাড়িটি সম্পূর্ণভাবে ভিডিও ক্যাপচার করা সম্ভব হলো না। ঠিক এই শেষের অংশে কিন্তু মানুষজন আসতে পারতো না। এই অংশগুলোতে শুধু রাজার খাস কামরার লোকেরাই আসতে পারতো। প্রিয় দর্শক, এই রুমগুলোর ভিতরে যদি আপনাদের একটু দেখাই, দেখুন এক রুমের ভিতরে কতগুলো দরজা। জানি না এতগুলো দরজা দিয়ে কি করা হতো। ঠিক এই ধরনের রুমেই কিন্তু এই রাজ্যের নারীদের আটকে রাখা হতো। এখানে দেখতে পারলাম বিশাল একটি বড় লোহার আলমিরা। এই আলমিরাটা যে ওই সময়ের তা এর গঠন দেখেই বোঝা যাচ্ছে। প্রিয় দর্শক, এই স্থাপনার পিছনে অংশেই কিন্তু একটি পরিত্যক্ত জায়গার দেখা পেলাম। এই জায়গাটির পিছনে নাকি সেই কূপ। জায়গাটি এতটাই নিরিবিলি, রীতিমতো আমার এখানে ভয় লাগা শুরু হয়েছে। দর্শক, আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেই কূপটির সামনে। এই কূপটি এই রাজবাড়ির একদম শেষের অংশে। সুতরাং এই সেই কূপ, এখানেই কিন্তু ফেলা হতো সেই নারীদের। লোকমুখে শোনা যায় এই কূপটি নাকি পাশের ব্রহ্মপুত্র নদীর সাথে মিলিত ছিল। সুতরাং এই কূপটিতে যাদেরকে ফেলা হতো তারা হারিয়ে যেত নদীর গর্ভে। প্রিয় দর্শক, আজকে বিদায় নেওয়ার পালা। সময় স্বল্পতার জন্য আরো বিস্তারিত তুলে ধরা সম্ভব হলো না, তবে চেষ্টা করেছি মূল বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য। আজকে বিদায় নিতে হচ্ছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।